প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? চলছে কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত কেডিআরকে অনলাইন স্কুলের বিশেষ ক্লাস, অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস অণুজীব। প্রিয় শিক্ষার্থীরা, আমি বি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আয়োজনে যে সমস্ত কর্মকর্তারা যুক্ত আছে তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা ঘরে বসে তাদের পাঠোদ্ধার করতে পারছে এবং তাদের পড়াশোনা মনোযোগী থাকতে পারছে, এজন্য আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটি দেখছো বা শুনছো তারা দ্রুত খাতা কলম নিয়ে বসো। আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়ে অনেক কিছু বোঝার আছে, এখান থেকে সবসময় প্রশ্ন এসে থাকে, বিধায় তোমরা এই অধ্যায়টি গুরুত্ব সহকারে দেখবে এবং পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় থেকে কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে। আমরা জানবো এই অধ্যায়টির নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব কাকে বলে? তোমরা ছোটো ক্লাসে কিন্তু পড়েছো যে সমস্ত জীব লোয়ার এনিম্যালস যাদেরকে বলা হয় সেগুলো নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এখন আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে অণুজীব, অর্থাৎ অণুজীব কী জিনিস, অণুজীব কাকে বলে। এই অণুজীবকে ইংলিশে বলে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমটা কী জিনিস তোমরা আমার সঙ্গে একটু দেখো, ব্ল্যাকবোর্ডে যদি পরিষ্কার না দেখা যায় আমার কথাটি শুনবে। অণুজীবকে ইংলিশে বলে মাইক্রো অর্গানিজম। অণুজীব কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারপাশে অনেক জীব তোমরা দেখতে পেয়েছো। দেখো তোমরা, এদের মধ্যে যে সমস্ত জীবগুলোকে খালি চোখে দেখা যায় না সেই জীবগুলোকে বলা হয় অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা। অর্থাৎ যদি আমরা সংজ্ঞায়িত করি অণুজীবকে, যে সকল জীবগুলোকে খালি চোখে দেখা যায় না তাদেরকে অণুজীব বা মাইক্রো অর্গানিজম বলে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারছি যে সমস্ত জীবগুলোকে খালি চোখে দেখা যায় না সেই সকল জীবগুলোকে বলে অণুজীব বা মাইক্রো অর্গানিজম। প্রিয় শিক্ষার্থীরা, অণুজীব থেকেই কিন্তু সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছিল, এই জন্য অণুজীবগুলোকে আদিজীব বলা হয়। এদের অপর নাম আদিজীব। অর্থাৎ এই যে অণুজীব থেকেই কিন্তু সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছিল, এই জন্য অণুজীবকে বলা হচ্ছে আদিজীব। মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানীরা অণুজীবকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। তিনটি রাজ্যে ভাগ করেছেন অণুজীব। অর্থাৎ আমরা অণুজীবকে তিনটি রাজ্যে আমরা ভাগ করতে পারি। অণুজীব জগৎ অর্থাৎ মাইক্রো অর্গানিজম কিংডমটা তিন ভাগে বিভক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে অ্যাক্যারিওটা। এই রাজ্য নাম্বার 1। এই অ্যাক্যারিওটা রাজ্যটি হচ্ছে অকোষীয়। এরা হচ্ছে অকোষীয়, যেমন ভাইরাস। একটা হচ্ছে প্রোক্যারিওটা। এটা হলো আদিকোষীয়, যেমন আমরা দিলাম ব্যাকটেরিয়া। এবং আরেকটি রাজ্য হচ্ছে ইউক্যারিওটা।
তোমরা ষষ্ঠ শ্রেণীতে এ ব্যাপারে কিন্তু পঞ্চরাজ্য 5 কিংডম তোমরা করেছো। এটা হচ্ছে প্রকৃত কোষী, এটা কারা? অনেক প্রোটোজো আছে এবং শৈবাল, ছত্রাক, এগুলো হচ্ছে প্রকৃত কোষী। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, মাঝে প্রোক্যারিওটে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়ার বস্তু থাকে, আর অকোষীয় বস্তু এদের ভিরিওন বা নিউক্লিয়র থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অণুজীব সম্পর্কে কিন্তু বেশ কিছু ধারণা অর্জন করলাম যে অণুজীব কি, যে সকল জীবগুলা প্রকৃতিতে আছে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, সে সকল জীবগুলা হচ্ছে অণুজীব। এদের অপর নাম হচ্ছে আদিজীব। যেহেতু এদের থেকে প্রথম সৃষ্টি শুরুতে প্রাণীর সূত্রপাত, জীবনের সূত্রপাত হয়েছে, এদের আদিজীব বলা হচ্ছে। আমরা 3টি রাজ্য এখানে দেখতে পেয়েছি, অ্যাকারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। এটা অণুজীব জগতের 3টা রাজ্য। এখন এই 3টা রাজ্যের মধ্যে আজকে আমি একটা তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকারিওটা বা অকোষীয় ভাইরাস। এই ভাইরাস এবং অণুজীবটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা দেখা ব্যাকটেরিয়া মানুষের উপকারও করে, ক্ষতি করে। ভাইরাস এমন একটা পদার্থ যা মানুষের ক্ষতি করে, এমন একটা অণুজীব যা মানুষের ক্ষতি করে এবং রোগ সৃষ্টি করে। এই রোগ সৃষ্টিকারী অণুজীবটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রত্যেকে খাতা কলম নাও এবং গুরুত্বপূর্ণ এই টপিকসটি সম্পর্কে আমরা এখন জানব। শুরুতেই জানব ভাইরাস কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই হয়তো জানো ভাইরাস কি। তাহলে এই যে ভাইরাস, আমরা জানবো ভাইরাস সম্পর্কে। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটি অণুজীব, যে শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস হচ্ছে একটি অণুজীব, একে খালি চোখে দেখা যায় না। এই ভাইরাস শব্দের অর্থ, ভাইরাস শব্দের অর্থ পয়জন বা বিষ, পয়জন বা বিষ। প্রিয় শিক্ষার্থীরা, ভাইরাস শব্দের অর্থ পয়জন বা বিষ। ভাইরাস এরা সরলতম জীব। এই ভাইরাসরা হচ্ছে সরলতম জীব এবং ভাইরাসের দেহে, এদের দেহে কোষ প্রাচীর, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোনো কিছুই থাকে না। কোষের যে বস্তুগুলা সেগুলা কিছুই নেই। তাই ভাইরাসকে অকোষীয় বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইরাসকে অকোষীয় বলা হয় কেন? আমাদের উত্তরটা হবে ভাইরাস দেহে কোষ প্রাচীর, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই থাকে না, এই জন্য ভাইরাসকে অকোষীয় প্রাণী বা অকোষীয় জীব বলে। প্রিয় শিক্ষার্থীরা, ভাইরাসের গঠনে আমরা কি দেখব? তাহলে ভাইরাসে কি থাকে? এরা শুধুমাত্র আমিষ, এদের দেহে শুধুমাত্র আমিষ এবং আসুন ওকে ইয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আমরা ভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে জানছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার হচ্ছে ভাইরাসের দেহে আমিষ আবরণ অর্থাৎ প্রোটিন লেয়ার থাকে এবং এদের শরীরের যে গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সেটা হতে পারে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হতে পারে আরএনএ, ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস, যার নামে আমরা নামকরণ করি। নিউক্লিক অ্যাসিড থাকে এবং এই যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, এই বংশগত বস্তুর কারণে কিন্তু এই ভাইরাসটি রেপ্লিকেট করতে পারে এবং একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাইরাসের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানব যে জীবিত জীবদেহ ছাড়া
জীবিত জীবদেহ ছাড়া এই যে ভাইরাস বা অণুজীবেরা ভাইরাস জীবনের লক্ষণ প্রকাশ করে না। জীবনের লক্ষণ প্রকাশ করে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি যে ভাইরাস কিন্তু জীবিত জীবদেহ ছাড়া জীবনের লক্ষণ প্রকাশ করে না। অর্থাৎ ভাইরাস যদি প্রকৃতিতে পড়ে থাকে, কোথাও থাকে, সেটা যদি কোনো জীবের দেহে প্রবেশ না করে, তাহলে কিন্তু ওই ভাইরাসটি বেশিক্ষণ টিকবে না, অর্থাৎ সে বাঁচবে না, জীবনের লক্ষণ প্রকাশ করবে না, অর্থাৎ সে সংক্রমণ করতে পারবে না। এই জন্য এই বৈশিষ্ট্যটার কারণে ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী। তাই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে জানো যে এই যে আমরা বিজ্ঞানের প্রশ্ন উত্তর করবো, অ্যান্সার করবো, আমাদের উত্তরগুলো কিন্তু হবে স্পেসিফিক। অর্থাৎ কেন ভাইরাসকে প্রকৃত পরজীবী বলে, আমরা কিন্তু ভাইরাস কাকে বলে বা ভাইরাসের কাজ, ভাইরাসের কী রোগ তৈরি করে সেটা লিখলে কিন্তু হবে না। আমাদের কিন্তু উত্তর যখন করবো না যখন অংশে, তখন ভাইরাসের কেন প্রকৃত পরজীবী বলা হয় তখন উত্তর করবো, আমরা বলবো জীবিত জীবদেহ ছাড়া ভাইরাস যেহেতু জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে না, অর্থাৎ জড় বস্তুর ন্যায় আচরণ করে, এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে প্রকৃত পরজীবী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমান সময়ে কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে আছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইরাস। আমরা যে টপিকসটা আলোচনা করছি তার সাথে কিন্তু এই পরিস্থিতির সাথে অনেক সামঞ্জস্য মিল রয়েছে। তো আমরা এই যে ভাইরাস কিভাবে মানুষের দেহে প্রবেশ করে, এর আকার কি, এটা কী কী রোগ তৈরি করে এবং এটা আমাদের কী কী স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায়, তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আজকের টপিক্সে তোমাদের সামনে এই ভাইরাস সম্পর্কে কিন্তু আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ভাইরাসের চিত্র দেখি, যা দেখলে হয়তো আমরা এই ভাইরাস সম্পর্কে ধারণা পাবো। আমরা কিন্তু আগেই বলেছি এটা একটা অণুজীব, তাই এদেরকে খালি চোখে কিন্তু আমরা দেখতে পাই না, সেহেতু আমরা ভাইরাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা টেলিভিশনে বা ইন্টারনেটে বা বিভিন্ন বইয়ে আমরা কিন্তু ভাইরাসের অনেক চিত্র দেখি। ইদানিং আমরা কদম ফুলের মতো যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু করোনা ভাইরাসের চিত্র, তাই না? তাহলে আমরা তোমাদের পঠিত বইয়ে যে চিত্রটি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রত্যেকে তোমরা দেখো, প্রথম অধ্যায়ে কিন্তু আমরা আছি এবং আমাদের গুরুত্বপূর্ণ যে চিত্রটা দেখো তোমাদের বইয়ে আছে, আমরা সেই চিত্রটা নিয়ে একটু আলোচনা করছি। আমি যে চিত্রটা আছি নিচে দেখো স্পাইক বা স্পর্শক তন্তু যেটা আছে, এই স্পর্শক তন্তু দিয়ে কিন্তু এই ভাইরাস স্পর্শ করে এবং মানুষের শরীরে প্রবেশ করে। আর এই যে তোমার পেছনে অংশ দেখছো, এটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, এতে নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ অথবা আরএনএ ভাইরাস যেটা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা একটা ডিএনএ ভাইরাস, এই টি2 ফাজ একটি ডিএনএ ভাইরাস। এই টি2 ফাজ কেন বলা হচ্ছে, এটা ব্যাকটেরিয়া ফাজ, অর্থাৎ ব্যাকটেরিয়াকে এরা ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে এটা মেরে ফেলে। এই চিত্রটি হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজ। আমাদের অনেক উপকারী ব্যাকটেরিয়াকে এরা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, এই জন্য এটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তাহলে আমরা যেটা বলতেছি এই ডিএনএ বা আরএনএ, এটা হচ্ছে এদের সেই রাসায়নিক বস্তু, যার কারণে এরা কিন্তু ভিরিয়ন বা বিষ বলা হচ্ছে এদেরকে, আমাদের বলছে পয়জন, এটা মানুষের রোগ তৈরি করতে পারতেছে। তাহলে আমরা দেখছি এই যে টি2 ব্যাকটেরিওফাজ, এর একটা কলারের মতো থাকে, কলার, এবং এটা এই অংশটাকে বলা হয় মাথা, হেড, আর নিচের অংশটাকে বলা হচ্ছে বডি। এবং এই বডিতে কিন্তু তাদের স্পর্শক তন্তু বা স্পাইক থাকে, যেটাদের আক্রমণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বইয়ে তোমরা কিন্তু এই চিত্রটা দেখতে পাচ্ছ এবং ব্ল্যাকবোর্ডে তোমরা একটু খেয়াল করো, আমি বলছি তোমরা বোর্ডে একটু দেখো যে এই যে ভাইরাসের যে চিত্রটা গঠনে কিন্তু আমি শুরুতেই তোমাদের বলছি, এদের দেহে শুরু থাকে একটা প্রোটিন, পুরোটাই কিন্তু প্রোটিন বা আমিষের আবরণ, এবং শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের ভিন্নতা হয়, যে নিউক্লিক অ্যাসিড তাদের নাম হয় ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাস। এবং এটার কারণে কিন্তু ওরা জীবের বৈশিষ্ট্য বা লক্ষণ প্রকাশ করে। এদেরকে আজিটিভ বলা হয় কেন, এই যে সৃষ্টির শুরুতে এই যে ডিএনএ বা আরএনএ জীবের সৃষ্টির শুরুতে এটা সৃষ্টি হয় অ্যামিনো অ্যাসিড থেকে, প্রোটিন থেকে, এই জন্য এটা কিন্তু জীব সৃষ্টির সূচনা ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে পেলাম যে ভাইরাসের গঠনে কী কী অংশ থাকে, মাথা এবং দেহ, এবং এটার মধ্যে কী কী অংশ থাকে তোমরা কিন্তু দেখছো। এবার আমাদের মধ্যে আকার, কীভাবে এদের আকৃতি কেমন হয়ে থাকে আমরা দেখি। এটা হতে পারে গোলাকার, বিভিন্ন ভাইরাস বিভিন্ন আকার হয়ে থাকে, সাধারণত গোলাকার ভাইরাস হয়ে থাকে, এবং ডিম্বাকার হতে পারে। তোমাদের বইয়ের অনুসারে কিন্তু আমরা করছি, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ ভাইরাসের মধ্যে ডিম্বাণুর আকার হতে পারে ব্যাঙাচি আকার, তোমরা ছোট ব্যাঙাচি তোমরা দেখেছ, ব্যাঙাচি আকার হতে পারে,
এবং বর্তমানে তোমরা যেটা দেখতে পাচ্ছ পত্রপত্রিকায় কদম ফুলের আকৃতি কিন্তু হতে পারে, তাই না? বিভিন্ন আকৃতি হতে পারে কদম ফুলের আকৃতি। যেহেতু এরা ছোট সেহেতু খালি চোখে দেখা যায় না, এই জন্য এই বিভিন্ন আকারের ভাইরাস আমরা দেখতে পারি। তার মধ্যে প্রধানত আমরা যে ভাইরাসগুলো দেখতে পাচ্ছি, এবং তোমাদের বই আরেকটি কথা বলা আছে পাউরুটি, পাউরুটি সদৃশ হতে পারে। এটা বহু পদ্ধতিতে তোমাদের কিন্তু আসবে, কী আকৃতি হতে পারে, পাউরুটি সদৃশ, দেখতে অনেকটা পাউরুটির মতো। এখন এই গোলা তোমার উচ্চতা শ্রেণীতে গেলে এই গোলাকার কী কী ভাইরাস তার নামও জানতে পারবে, ডিম্বাণুসূচিত আকার কীরকম, পাউরুটির মতো দেখতে কোন ভাইরাস, এটা তোমরা জানতে পারবে। তোমাদের শ্রেণীতে শুধু এদের আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া আছে ছোট্ট করে 2 লাইনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ভাইরাস সম্পর্কে, ভাইরাসের গঠন সম্পর্কে জানতে পারলাম, ভাইরাসের আকার আমরা জানতে পারলাম। তাহলে এই যে কদম ফুল আকৃতি, তোমরা কিন্তু অনেকে মনে করছে ধর এটা তো করোনা ভাইরাস, হ্যাঁ এটা কিন্তু করোনা ভাইরাসের আকৃতি। তাহলে আমরা এখন জানবো এই ভাইরাস উদ্ভিদ এবং প্রাণীদেহে কী কী রোগ তৈরি করে। কিন্তু শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের এই টপিক্সটা আমি মাল্টিমিডিয়া কন্টেন্টে তোমার দেখাতে পারতাম অনেক কিছু, কিন্তু যেহেতু অনলাইন ক্লাস চলছে এবং তোমাদের পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে আমাদের যে স্কুল অনলাইন ক্লাসে আয়োজন করেছে তাতে তোমরা আছো, এবং এই যে অংশে রোগ তৈরি করে, এই যে সৃষ্ট রোগ অর্থাৎ ভাইরাস সৃষ্ট রোগ, আমি 2টা পয়েন্টে ভাগ করি, তোমাদের বইতে তো একটা পয়েন্টে আছে। আমরা মানুষ বা প্রাণীর কথা বলি, যে প্রাণীতে কী কী রোগ তৈরি করছে, এবং আরেকটি অংশ হলো উদ্ভিদের ক্ষেত্রে কী কী তৈরি করছে। জীব বলতে কিন্তু আমরা এই দুজন কী বুঝো, মানুষ, তাই না? মানুষও জীব, উদ্ভিদও জীব। তাহলে মানুষে কী কী রোগ তৈরি করছে দেখো, আমার তোমাদের বই অনুসারে বসন্ত, হাম এবং সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এবং করোনা তুমি উল্লেখ করতে পারো। আর উদ্ভিদে কী কী রোগ তৈরি করছে তোমাদের বই অনুসারে ধানের তুমড়ো রোগ, তামাকের মোজাইক রোগ, প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে এই ভাইরাস, যার অর্থ বিষ, এটা কিন্তু মানুষে এবং উদ্ভিদে অর্থাৎ জীবে কিন্তু নানা ধরনের রোগ তৈরি করছে। এই যে অতি সম্প্রতি কিন্তু করোনা রোগে কিন্তু সারা বিশ্ব আক্রান্ত হয়েছে। আমাদের বাংলাদেশ ছোট দেশ হলেও কিন্তু আমরা এটার ভয়াবহতা অনুভব করছি, এবং অলরেডি প্রায় 5,500 মানুষের মৃত্যু ঘটেছে, এবং অনেক মানুষ আক্রান্ত অবস্থায় আছে, লক্ষ লক্ষ মানুষ। তোমরা অনেকে বাড়িতে আছো, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের শিক্ষা সংস্থা ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। তোমরা ঘরে বসেই তোমাদের পাঠোদ্ধার করতে পারছো এবং প্রস্তুতি গ্রহণ করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে এই যে ভাইরাস আক্রমণ বা ভাইরাস সংক্রমণ, এটা কিভাবে দেহে প্রবেশ করে, আমাদের ভাইরাস কীভাবে আমাদের দেহে প্রবেশ করে। তোমাদের বইয়ে কিন্তু এ ব্যাপারে ছোট করে কিছু লেখা আছে, এবং আমরা সে সম্পর্কে জানবো যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এবং এটা কিভাবে আমাদের দেহে প্রবেশ করে। ভাইরাসের জীব দেহে প্রবেশ, তোমাদের বইয়ে প্রথম অংশে কিন্তু আমি আজকে শুধু ভাইরাস নিয়ে শুধু আলোচনা করছি, এবং শুরুতে অণুজীবের ক্লাসিফিকেশন আমি তোমাদের দেখিয়েছি, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অণুজীব ভাইরাস নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করছি। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা ভাইরাস সম্পর্কে শুধু জানছি, এই ভাইরাস কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে এবং ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বই অনুসারে হাসি, কাশি, থুথু এবং এই যে মল প্রভৃতির মাধ্যমে, তোমাদের বইয়ে কিন্তু এই যে অংশগুলো উল্লেখ করা আছে, আমরা কিন্তু এভাবে স্পেসিফিক করে উল্লেখ করব যে এটার মাধ্যমে ছড়িয়ে পড়ে, এটার মাধ্যমে কিন্তু প্রবেশ করে। এরপর দ্বিতীয়ত আমরা তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংস্পর্শ, অর্থাৎ এই যে ভাইরাসের স্পর্শের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে পড়বে। যেমন মোজাইক ভাইরাস উদ্ভিদের ক্ষেত্রে সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাম, সাম, বসন্ত, করোনা ইত্যাদি আমাদের বায়ুর মাধ্যমে ছড়ায়, এবং শ্বাসনালীতে মামস, বসন্ত, হাম, করোনা প্রভৃতি
এরা বায়ুতে অনেকটা সময় বেঁচে থাকে এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শ্বাসনালীতে আক্রমণ করে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, যা তোমরা ইদানিং অনেক লক্ষণ তোমার শুনে থাকছো এবং পত্রপত্রিকায় বা টেলিভিশনে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলছি যে এই যে ভাইরাস জীবদেহে কীভাবে প্রবেশ করছে এবং এটা কীভাবে কী স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে, আমরা কিন্তু এটা জানতে পারছি, আমাদের কীভাবে রোগ তৈরি করছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা এটা তুলে নাও এবং তোমাদের খাতা এটা দেখে নাও, বই থেকে তোমরা এভাবে, আমি কিন্তু ছোটো করে তোমাদের সাথে এটা আলোচনা করছি, অনেক বড় একটা প্যারা আছে, কিন্তু এই বেসিক যে কথাটা যা তোমাদের লিখতে হবে বা যেগুলো তোমাদের উত্তর করতে হবে সেটাই তোমাদের সাথে আলোচনা করছি। এখন তোমাদের জানবে ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে আমরা কী করব। প্রতিরোধ ও প্রতিকার। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিকার অপেক্ষা প্রতিরোধ করতে আমরা বলছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার প্রতিরোধের জন্য কী করবো, স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা কি করব, নিয়মিত হাত মুখ ধোবো, গোসল করব। তোমাদের বইয়ের ভাষায় কিন্তু আমরা বলছি নিয়মিত হাত মুখ ধোবো এবং কী করব, গোসল করব, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা। তাহলে কিন্তু আমরা ভাইরাস প্রতিরোধ করতে পারবো। মাস্ক ও রুমাল ব্যবহার করব। মাস্ক ও রুমাল ব্যবহার করব। চতুর্থত আমরা কি করতে পারি, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস এড়িয়ে চলব। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার করব না এবং সর্বশেষ আমরা বলতে পারি যে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি খেতে হবে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে রোগ প্রতিরোধী খাবার, যেগুলো আছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি খেতে হবে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করছি। তোমরা এই মুহূর্তে জানলে ভাইরাস কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের নিয়মিত হাত মুখ ধুতে হবে এবং গোসল করতে হবে, মাস্ক বাইরে বেরোলে মাস্ক পরতে হবে, রুমাল ব্যবহার করতে হবে সর্দি কাশি দেওয়ার পরে বা থুতু ফেলার পর রুমাল দিয়ে মুখ মুছতে হবে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস আমরা ব্যবহার করবো না এবং একটি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমাদের বেশি বেশি করে খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ভাইরাস সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করেছিলাম। তাহলে আমি শুরুতে তোমাদের এই যে অধ্যায়টার নাম হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, এবং এই যে নিম্ন শ্রেণীর জীবে আমরা শুরুতে কিন্তু অধ্যায় সম্পর্কে বলেছি। এরপরে এই অধ্যায়ে অণুজীবদের নিয়ে আলোচনা করা আছে। এই অণুজীবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অণুজীব ভাইরাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যদি তোমাদের একটা বাড়ির কাজ হিসেবে কিছু প্রশ্ন করি, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। আমি তোমাদের কাছে মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করি যে ভাইরাস কী, ভাইরাস শব্দের অর্থ কী, এই ভাইরাস মানুষে কী কী রোগ তৈরি করে, তোমরা অনেকেই হয়তো বলতে পারবে। উদ্ভিদের কী কী রোগ তৈরি করে, তোমাদের হাত উচ্চ করবে, তাই না? বর্তমান সময়ে যে বাংলাদেশ আক্রান্ত হয়েছে যে ভাইরাসের নাম কি, তোমরা অনেকেই কিন্তু এটা বলার জন্য হাত তুলবে, তাই না? তাহলে তোমরা অনেকেই পারবে। তাহলে আমরা শুরুতে দুই প্রশ্ন তোমাদের করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্ন শ্রেণীর জীব কি? জ্ঞানমূলক অংশে আমি যে প্রশ্নগুলো করছি, নিম্ন শ্রেণীর জীব কাকে বলে? এই ক অংশে তোমার নম্বর বরাদ্দ থাকবে জ্ঞানমূলক, 1 নম্বর বরাদ্দ আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমাদের অণুজীব বলতে কি বোঝো? অণুজীব বলতে কি বোঝো? এই প্রশ্ন অনুধাবনমূলক অংশে তোমাদের জন্য 2 নম্বর বরাদ্দ আছে। আমরা উদ্দীপক হিসেবে একটি চিত্র ব্যবহার করছি, তোমাদের বর্তমান সময়ে খুব পরিচিত একটি চিত্র। আমি অনেকটা কদম ফুলের মতো আঁকার চেষ্টা করছি। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমি একটি ভাইরাসের চিত্র আঁকছি। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে
চিত্রটিকে চিত্রের জীবটিকে অকোষীয় বলার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকে জীবের সংক্রমণ প্রতিরোধে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের চিত্রের দিকটি অকোষীয় বলার কারণ এই যে ব্যাখ্যামূলক তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নে তোমাদের 3 নম্বর বরাদ্দ রয়েছে এবং উচ্চতা চিন্তন দক্ষতার জন্য তোমাদের 4 নম্বর বরাদ্দ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অণুজীব সম্পর্কে অর্থাৎ অণুজীবের একটা অংশ ভাইরাস সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং তোমাদের বইয়ের আলোকে তোমরা এই বিষয়টিকে আরও সুন্দর করে তোমরা বর্ণনা এবং বিশ্লেষণ করতে পারবে। এই যে বাড়ির কাজটি আমি তোমাদের জন্য দিয়েছি, এই বাড়ির কাজ তোমরা বাসায় করবে এবং এটা তোমাদেরকে জমা রাখবে। স্কুল খোলার পরে তোমাদের প্রতিষ্ঠানে যখন আসবে, তোমাদের শ্রেণী শিক্ষককে তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখাবে এবং বলবে যে হ্যাঁ, এই ক্লাসটা তোমরা অনলাইনে দেখেছিলে এবং সেটা করেছো। শিক্ষক তোমাদের এখানে মূল্যায়ন করবে এবং তোমাদের জন্য মূল্যায়নের জন্য যে 20 মার্চ বরাদ্দ আছে সেটা তোমরা সেখান থেকে ভালো করবে। আমি চাই প্রত্যেকে তোমরা এই প্রশ্নের উত্তর রেডি করে রাখবে। তো ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং প্রত্যেকে করোনা সংক্রমণ থেকে বেঁচে থাকে এবং সকলকে আশেপাশে যারা আছে প্রত্যেকে সচেতন করো। ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।